বলছি, তোরা সবাই ওরকম ভাবে আমার দিক তাকাইছিস কেন? তাকায় থাকবো না? তুমি যা কাজটা করিস না, ভারী ভালো কাজ করিস। ও বাবা, আমি আবার কি করলাম? বলছে 30,000 টাকা কেন দিতে হলো? কেন? সেদিন যে মেম্বার বাবু বললো যে মাস গেলে 30,000 টাকা দিতে হবে, বললো আর তুমি দিয়ে দিলে। ও বাবা, না দিলে বেইমানি কথা হয়ে যাবে না? সত্যি হাগুদা, কাজটা ভালো হয়নি। এখন এইসব কেন বলছিস? তখন তো বলতে পারতি। হ্যাঁ, আর তোদের দিয়ে তো টাকাটা দিয়ে এলাম, আমার হাতে তো দিইনি। হ্যাঁ, তাহলে এখন ওরা যাওয়ার পরে এখন কেন বলছিস সে কথা বল। এখন আমরা বুঝেছি যে ওরা তো ভারী কায়দা পেয়ে গেছে। প্রত্যেক মাসে যদি 30,000 টাকা করে দেওয়া হয়, এটা একটা সরকারি চাকরির থেকে কম না। আর এসব কথা ছাড়ো, প্রত্যেক মাসে 30,000 টাকা পাবা কোথায়? সেটাই তো কথা। 30,000 টাকা ছিল কোনো মতে সংসার খরচা চালানোর জন্য, সেই টাকাটা দিয়ে দিলাম। আসলে দেওয়া উচিত হয়নি। আমার হিসাব অনুযায়ী ওই 6,000 টাকা দিলেই হতো। 6,000 কেন? একদিনে 200 টাকা, সকালে একবেলা খাওয়া, বিকেলে একবেলা খাওয়া, আর মাসে 6,000 টাকা, বাস হয়ে গেল। এই যা, এটা তুই হিসাব করিনি? তাহলে 30,000 টাকা দিচ্ছি মাসে, তাহলে রেগুলার কত টাকা পড়ছে? রেগুলার 1,000 টাকা, যা আমাদের পুরো ফ্যামিলিতে সবাই খাওয়া দাওয়া করে আমরা 1,000 টাকা ডেলি খাতে পারি না। এই সর্বনাশ, এ তো পান মারা গেছে। ওই শালা মেম্বার কি হিসাব করে 30,000 টাকার কথা বললো? হ্যাঁ, হিসাব টিসাব কিছু করেনি নাকি? বলছি ওই মেম্বারের কাছে আজকে যেতে হবে। ওই মেম্বারের কাছে যাইয়ে কোনো লাভ নেই। কেন ঢাবনা? শোনো, একবার টাকা হাতেতে চলে গেছে, ও টাকা পাওয়ার আছে ছেড়ে দাও। পরের মাসে যাতে টাকা না দিতে হয় সেই প্ল্যানিং করো। তার জন্যই তো পাঠাইছি দুজনে, এখনো তো আসেনি। তারা কি করবে কি না করবে তার কোনো ঠিক আছে? সেও কথা। নেদন যদি যেত তাহলে আমার দৃঢ় বিশ্বাস ছিল কিছু না কিছু করে আসবে। তা না, কোথায় চম্পা আর কোথায় ফড়িং, এই দুজনে পাঠাইছে। এরা সেরকম কাজের জুতির না। তাহলে ভাই, এখন প্রত্যেক মাসে আমার 30,000 টাকা করে গুনে যেতে হবে? গুনে যেতে হবে না? হ্যাঁ, টাকা তো দিবা তো দাও, একটু নাড়াই চাড়াই দাও। কালকে বললো রাত্রির ভিতরে তুমি ঘপাত করে টাকা দিয়ে দিলে, কাজটা ভালো করলে না হাগুদা। ওইসব কথা ছাড়, এখন যা হয়ে গেছে ওইসব কথা বলে লাভ নাই। এখন কি করা যায় তাই দেখ। এইভাবে মাস গেলে 30,000 টাকা আমি দিতে পারবো না, আমার তো কিডনি বিক্রি করতে হবে। ও কিডনি বিক্রি করেও তুমি ওই 6 মাসে 1 বছর চালাতে পারবা না, তার আগে তোমার আর কিডনি বিক্রি করতে হবে। তাহলে কি আমি কুকুরের কিডনিতে বেঁচে থাকবো? সে তুমি জানো, অভ্যেস লাগাইছো তুমি, এখন তুমি সেটা ছাড়াবা। ওরকম বলে না ভাই ফুটো, কিছু না কিছু ব্যবস্থা কর। দেখছি ওই যাদের ওই এভিডেন্স আনতে পাঠাইছে, তারা যদি সেরকম কিছু একটা গুরুত্বপূর্ণ জিনিস এনে দেখাতে পারে যা আমাদের কাজের, তাহলে 1 টাকাও দেয়া লাগবে না। কে জানে। কই গো, বাড়ি থেকে আছেন? এই অসময় আবার কিরা আসলো? বলছে আবার টাকা নিতে আসেনি তো কেউ? কে? বলছে আমি অধম কানাই। অধম কানাই মানে? এই ভিতরে আসেন তো দেখি। আওয়াজটা কিরকম অচেনা লাগছে, আসেন ভিতরে আসেন। আসবো বাবা, ভিতরে আসবো। আসেন। এই কি, আপনি কান্নাকাটি করছেন কেন? আর বলো না বাবা, বিশাল বড় ক্ষতি হয়ে গেছে আমার, আমি বলে বোঝাতে পারবো না। বলছি আপনার পরিচয়? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি এই তোমাদের পাশের গ্রামে থাকি, আমার নাম কানাই। তা কি মনে করে আমাদের বাড়িতে? বাবা, একটা বিপদে পড়ে আইছি তোমাদের বাড়িতে, আমায় খালি হাতে ফিরিয়ে দিও না বাবা, আমায় খালি হাতে ফিরিয়ে দিও না। আরে বাবা, কি হয়েছে সেটা না বললি তো আমরা তো কিছু করতে পারছি না। আর দেখো, ওই পয়সা কড়ি বাদ দিয়ে মোটামুটি অন্য কিছু বললি আমরা একটু সাহায্য করতে পারি। পয়সা কড়ির ব্যাপারে চাইলি পারে আগের থেকে বলছি আমরা কিছু পারবো না। আমাদের অবস্থা এখন নিরামিষ। ওই পায়খানা দিয়ে লাল সুতো বেরোচ্ছে। হ্যাঁ, আমরা এখন পয়সা কড়ি দিয়ে সাহায্য করতে পারবো না। না বাবা, পয়সা করি চাই না, শুধু একটু সাহায্য চাই। তাহলে নিশ্চিন্ত বলতে পারো, পয়সা কড়ি ছাড়া অন্য সব দিক দিয়ে তোমার আমরা সাহায্য করতে রেডি। বলো কি হয়েছে? এই ঢামনা, আগেতে কি বলছিস? হ্যাঁ, কি না কি হবে তার কোনো ঠিক আছে? তুই আগেতে বলছিস সব দিক দিয়ে রাজি। আরে ফুটাদা, তুমি টেনশন করো না। ঢ্যাবনা আগের ফার্মে ফিরে আইছে। কালকে তুমি বললে না আমি বিয়ের পরে চেঞ্জ হয়ে গেছি, আমি বউর গোলাম হয়ে গেছি। না, এখন থেকে দেখবা ঢ্যাবনার কামাল দেখবা, বুঝতে পারিস? শোন, তুই যদি ওই আমাদের বৌমার টাকাটা ফেরত নিয়ে আসতে পারিস, আর মাসে মাসে যে টাকাটা দিতে হবে সেটা যদি ক্যান্সেল করাতে পারিস, আর এই ফ্রিতে ডিভোর্স হয়ে যাবে সেটাও যদি করাতে পারিস, তখন ভাববো ঢ্যাবনার কত দম। ঠিক আছে, তাহলে দেখো ঢ্যাবনার ক্যালমো দেখো। কিন্তু তোমাদের একটা কথা বলছি, আজকের পরে আমার থেকে কোনোদিন বলবা না যে আমি বউ পাগল। এই কথা আর তোমার প্রতিজ্ঞা করতে হবে, তাহলে যাইয়ে আমি এই কাজটা করব। ঠিক আছে, তুই যদি এই কেসটা বিনা পয়সায় মিটাই দিতে পারিস, আর আগের 30,000 টাকা ফেরত এনে দিতে পারিস, হ্যাঁ, তাহলে আজকের থেকে তোরে আমি আর কোনদিন বউ পাগল বলবো না। হ্যাঁ, আজকের থেকে বলবো ঢ্যাবনা জিনিয়াস। ঠিক আছে, তোমার কেসটা তাহলে আমার হাতে হ্যান্ড ওভার করো। এখন ঢ্যাবনার দেখো ক্যালমা বুদ্ধি। এতদিন ঢ্যাবনা চুপচাপ ছিল, এখন আবার আগের ফার্মে ফিরে আইছে। আগে আমি মেম্বার সাথে কাজ করতাম, বুঝতে পারিস? বলছি বাবা, আমার সমাধানটা আগে একটু করে দাও, আমার জীবনটা পুরো হেরিকেন তেল হয়ে গেছে। বলছি কাকা, ওটা হেরিকেন তেল হবে না, ওটা কেরোসিন তেল হবে। ওই আর কি বাবা, যে করে হোক আমার একটু সাহায্য করো, নাহলে এই বিচারাটা অধম প্রাণে মারা যায়। তুমি বলো তোমার অসুবিধা বলো। বলছি কথা দাও, আমায় খালি হাতে ফিরিয়ে দেবে না। বলেছি না আপনাকে, পয়সা ছাড়া আর আমাদের জীবন ছাড়া যা চাইবে তাই দেবো তোমায়, মুড ভরে। বলো কি দরকার? বুদ্ধি চাইলে বুদ্ধি, খেতে চাইলে খেতে। বলো কি দরকার? দেখো, প্রতিজ্ঞা করিছো কিন্তু এখন কিন্তু পিছন ফিরবা না। আরে বাবা না, তুমি বলো। হ্যাঁ না, যে লোকরা আমরা চিনি না জানি না,
তার সাথে এরকম কথা বলছিস, ব্যাপার স্যাপার একটু বুঝে কথা বলা উচিত। আরে ফুটো, ঢ্যামনা কি করতে চাচ্ছে করতে দে তো, ওর নাকি পুরনো ফার্ম ফিরে আইছে, দেখি এখন কিরম ভাবে ফিরে আসে। বলছি আমার বাবার বয়স 60 বছর, বিগত 8 দিন ধরে খুঁজে পাচ্ছি না। ও আইসি, বুঝতে পারছি। তোমার কোনো একটা লেটার ফেটার লিখে দিতে হবে, যাতে তুমি পুলিশ স্টেশনে গিয়ে এফআইআর করতে পারো কিংবা মিসিং কমপ্লেন্ট করতে পারো, তাই তো নাকি? না বাবা, পুলিশ স্টেশনে অনেকবার গেছিলাম, কোনো কাজ হয়নি। 3-4 বার গেছি, ওনারা বলছে আমরা খুঁজছি, হ্যাঁ, কিন্তু এখনো খুঁজে পাইনি। আমার বাবার বয়স বেশি হয়ে গেছে, কোথা থেকে কোথায় চলে গেছে খুঁজে পাচ্ছি না। সব জায়গায় খোঁজার চেষ্টা করেছি, কোথাও পাচ্ছি না। হ্যাঁ, তাই সব দিকে দিশাহারা হয়ে আজকে তোমাদের বাড়িতে এসেছি। তা আমাদের বাড়িতে কেন? তোমরা নাকি কি মেশিন তৈরি করেছো, সেখানে নাকি আধার কার্ডের নাম্বার টিভি দিলি দেখা যায় কোথায় আছে। আরে কাকা, ওইসব জিনিস আমাদের কাছে 1 বছর আগে ছিল, এখন ওইসব কিচ্ছু নেই। হ্যাঁ কাকা, ওই মেশিনটা না নষ্ট হয়ে গেছে, মোচা কল। বাবা, অনেক আশা নিয়ে তোমাদের কাছে এসেছি, সব দিক দিয়ে ঘুরে ঘুরে কোথাও কিচ্ছু উপায় খুঁজে পাইনি। তারপরে একজন তোমাদের নাম বললো যে এই কাজ শুধুমাত্র ফুটোরাই করতে পারে, তাই বড় আশা নিয়ে এসেছি। এইভাবে খালি হাতে ফিরিয়ে দিও না বাবা, দরকার হয় তোমাদের টাকা পয়সা, হ্যাঁ, কিছু আমি দেবো, কিন্তু এইভাবে আমায় ফিরিয়ে দিও না। দেখো কাকা, তোমার এই কষ্ট দেখে আমরা তো বুঝতে পারছি, আমাদের মন প্রাণ তো উদার হয়ে গেছে তোমাকে উপকার করার জন্য, কিন্তু ও মেশিন তো আর নেই, ও মেশিন তো বিলুপ্ত হয়ে গেছে, পৃথিবীর বুকে থেকে হারিয়ে গেছে। কিন্তু এই ভাই যে কথা দিল যে করে হোক আমার সাহায্য করবে, হ্যাঁ, এখন তাহলে কথার কোনো দাম থাকলো না। তুমি টেনশন করো না, ঠিক আছে? আমি চেষ্টা করছি। না বাবা, চেষ্টা করলে হবে না, তুমি একটু খুঁজে দেওয়ার ব্যবস্থা করো। শোনো কাকা, আমাদের কাছে সে যন্ত্র থাকলে তোমার এতক্ষণ কান্নাকাটির দরকার ছিল না, এখনই নাম্বার টিভি দিয়ে ঘপাত করে বলে দিতাম। কিন্তু এই ভাই যে বললো যে করে হোক খুঁজে দেবে, এখন তাহলে কি তোমরা কথা দিয়ে কথা রাখবে না? বলছি আপনি টেনশন করেন না, আপনি নাম্বারটা আমার কাছে দিয়ে যান, আর বিকেল 4টের সময় আসেন, বুঝেছেন? হ্যাঁ, ততক্ষণে আমি কিছুটা করার চেষ্টা করছি। অনেক অনেক ধন্যবাদ বাবা, আজকের ভিতরে একটু খুঁজে দেওয়ার চেষ্টা করেন, না হলে কিন্তু আমার ঘোর বিপদ হয়ে যাবে। বললাম তো টেনশন করবেন না, নাম্বারটা দিয়ে যান, আমি দেখছি কি করা যায়। আচ্ছা, এই নাও বাবা, দিন। যে করে হোক বাবা খুঁজে দেওয়ার ব্যবস্থা করো, আমি ঠিক 4টের সময় আসবো ওখানে। আচ্ছা, আপনি আসেন। এই না ধরো, এই নাম্বারটা এখন খুঁজে দেওয়ার ব্যবস্থা করো। ফাজলাম আমার আর জায়গা পাও না, হ্যাঁ? আমি বলেছি এই নাম্বার নেওয়ার কথা, হ্যাঁ? আরে ফুটোদা এরকম করছো কেন? হ্যাঁ, একটা নাম্বারই তো দিছি, লোকটা কোথায় আছে একটু খুঁজে দাও না। এরকম মানুষের একটু সেবা করা অনেক পুণ্যের কাজ। আরে পুণ্যের কাছে সে জিনিস থাকলি তো মোচাকাল নষ্ট করে ফেলাইছে না পাদু, হ্যাঁ? পাদুর কাছে এখন অনেক টেকনোলজি আছে, সে সায়েন্টিস্ট অফিসে চাকরি করে, বুঝতে পারিস? হ্যাঁ হ্যাঁ, মোটামুটি আধার কার্ডের নাম্বার টিপে দিলি মানুষ এখন কোথায় পায়খানা করে আইছে সেই কথাটাই বলে দিতে পারবে। কি বলছিস? আরে ঠিকই বলছি, ওইসব যারা সায়েন্টিস্ট মানুষ হয় না, তাদের অনেক অনেক নতুন নতুন উন্নত মানের মেশিন থাকে, বুঝতে পারিস? তুমি ফোন করে এই নাম্বারটা একটু বলো লোকেশনটা বলতে বলো। তার নাম্বার নিছিস তুই, বলবি তুই, আমার বলতেছিস কেন? তুমি যদি চাও যে তোমার কেসটা আমি হ্যান্ডেল করি, তাহলে এই কাজটা তোমার করতেই হবে। আর তা তুই বল না তো। না না, তুমি আমার কাজটা করো, তোমার কাজটা আমি করে দেবো। ঠিক আছে, আমি যে করে হোক এই নাম্বারের মানুষটা আমি খুঁজে বের করে দিচ্ছি যদি জীবিত থাকে, কিন্তু তুই যদি কাজটা না করতে পারিস তখন থেকে তোরে কিন্তু আমি ওই ঢ্যামনা বলে ডাকবো না। সকালে বকালে কিন্তু তোরে বলবো বউ পাগল, তোর বউর সামনে কিন্তু বলবো বউ পাগল, মনে রাখিস কিন্তু। আচ্ছা ঠিক আছে, তুমি আমার বউ পাগলই বলো, আমি যদি কাজটা না করতে পারি, ঠিক আছে? তুমি এই কাজটা ঝপাত করে করো। আরে তা ও কাজটা তো অনেক কঠিন কাজ, কিন্তু এই কাজটা তো সোজা কাজ। যদি পাদুর কাছে এরকম সিস্টেম থাকে, তুই বলতে পারে তো ঝাপাত করে বলে দেবে, তোর তো আর না বলবে না। না না না, সে তো বুঝেছি, কিন্তু ওই তুমি বললি পারে একটু গরজ করে বেশি করে, বুঝতে পারিস? ফাজলাম কথা আর বললো না কেন, তুমি বললি করে না নাকি? বলছি কি ফুটোদা, এই কাজটা তুমি করো, কারণ কি পাদু বারণ করেছিল যে এইসব কাজ বাজ আর হাতে ফাতে নিতে বারণ করেছিল, তার জন্য তো আমি এখন বলে ফেলাইছি লোকের সামনে। এখন যদি না নিই তাহলে এটা প্রেস্টিজ হয়ে যায় না, তার জন্য বলে লোকে ভাবে চিন্তে কাজ করতে হয়। আগে তো এই হাওয়ালার দরকার কি ছিল? আরে তুমি ছাড়ো, আমি ভাবছি হয়তো কান্নাকাটি করতেছে, হয়তো একবেলার খাবার টাবার চাবে, আমার বউ তো ভালো রান্না বান্না করতে পারে, তাই ভাবছি একবেলার খাবার নয়তো 2 বেলার খাবার খাওয়াইতে হয়, বাড়ি পাঠাই দেবো, সেই হিসেবে আমি মানে আর কি হ্যাঁ বলেছি। কিন্তু এইভাবে মোচাকলের ডিমান্ড করবে তা তো আমি বুঝতে পারিনি। এরপরে তো যেই আসুক কান্দাকাটি করুক, আগে শুনবি তারপরে হ্যাঁ না বলবি, আগের থেকে ওইসব বলবি না যে আমি করেই দেবো। হ্যাঁ বাবা ঠিক আছে, একবার ছাঁচা খাইছি, এখন মাথায় থাকবে। ঠিক আছে, মনে থাকে জানো, এই শেষবারের মতন আমি কাজ করে দিচ্ছি, এরপরে কিন্তু এইসব হাবিজাবি কাজ আমি আর করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, দে দেখি, নেও। ওরে শালা, এই আধার কার্ডের নাম্বার নাকি আসলে হেঁটে চলে গেছে, তাই তো বুঝতে পারছি না। হয়েছে হয়েছে, অত কথা না বলে তুমি এখন ওই পাদুরি ফোন করো, একটু পরে করবানি, ওর যখন লাঞ্চ টাইম তখন করবানি 1:30টার দিকে। ঠিক আছে, তোরা ভাই যা করিস কর, আমার নাম কিন্তু কোথাও নিবি না, নাহলে কিন্তু পাদু আমার অনেক খাবরাখাবরি করবে। বাবা এত ভয় পাও? আরে না রে, আমার বলিস না এসব হাবিজাবি কাছের দ্বারে যাবা না, এর জন্য আমি বাপু এর ভিতরে নাই, তুই এসব হ্যান্ডেল কর।
হ্যাঁ ঠিক আছে করবানি, উনি ভাবিও না। কিন্তু তোমরা দুইজন মিলে ওই 30,000 টাকা যদি ফেরত না আনতে পারো না, তাহলে দেখো কপালে দুঃখ আছে। তোমারও কিন্তু বুড়ো বয়সে বিয়ে দেবো বলে দিচ্ছি। বিয়ে দিবি ভাই? হ্যাঁ। ওরকম মুচকি হাসি দিলে কেন? ও কিছু না, মানে খাজনি তোমার কম না, আমি যা দেখতেছি। কেন আমি আবার কি করলাম? তোমার ওই হাসির ভিতর দিয়ে সব আমি বুঝতে পারিয়ে গেছি। হে তো বিরাট জ্বালারে বাবা, হাসাও যাবে না এদের সামনে যা দেখছি। ওরকম মুচকি হাসি দাও কেন তুমি? তাহলে কান্না করি? হয়েছে, অনেক নাটক করিস, আর করা লাগবে না। দেখি পাদুর একটু ফোন করে দেখি। বলছি দাদু, তাহলে টাকাগুলো দাও দেখি। আরে বাবা, তুই তো সরকারের একটা বেতন পাইছিস, তো বেতন যখন পাইছিস তাই ঠাকুরের মানে মন্দিরই আগে টাকাটা একটু ছয় নিয়ে আসি, বুঝতে পারছিস, তারপর দেবো ওখানে। হ্যাঁ তা তো ছয় নিয়ে আসো। যে জাদু পাইছো তা বলার বাইরে। যে জাদু পাইছো মানে? না মানে ওই মাস গেলি বসে বসে যদি 30,000 টাকা পাওয়া যায়, তা জাদু না তাই কি? আর তখন তুই কি বলছিলি ওখানে? আরে বাবা আমি তো জোরে বলিনি, আসতে বলছি আমি পৌরসভার গু ফেলায় 28,550 টাকা পাই। আর এই তোমার নাতিন ঘরে বসে মাস গেলি 30,000 টাকা, মানে একটা বিশাল একটা সরকারি একটা পেনশনের মতন না? শুধু ওটা পাবো না, লক্ষ্মীর ভান্ডারও পাবো। দেখিছো কপাল, দেখিছো? ওরে শালা, তোর বউও পাবে লক্ষ্মীর ভান্ডার, তো টেনশন করছিস কেন? লক্ষ্মীর ভান্ডার না অন্নপূর্ণা ভান্ডার, ও যাই হোক মোটামুটি 3,000 টাকা পালিই হলো। আসুন, এই যে মাস গেলি 30,000 টাকা, এই কথাটা বাইরে যেন কোথাও সার্কুলার হয় না বলে দিচ্ছি। যদি এই কথাটা বাইরে সার্কুলার হয়েছে, মনে কর তোর বিয়ের পিড়িতে তোর বিয়ে ক্যান্সেল, মনে রাখিস। আর যদি তোর বিয়ে হয়ে যায়, তোর শাশুড়ির কানে এমন কুমন্ত্র দেবো না, বুঝেছিস? ওই মেয়ে তোর বাড়ি থেকে নিয়ে চলে আসবে, তখন সারা জীবন ড্যাং ড্যাং করে খাইয়ে দেখিস। মনের ভুলিও কোনো জায়গায় কথা বলবি না কিন্তু, বলে দিচ্ছি। না না, মাথা খারাপ, এসব কথা কোথাও বলা যায়? ঠিক আছে, এখন বাড়ির দিকে যা, তো তো আবার 2 দিন পরে বিয়ে, গোছগাছ কর যা। আচ্ছা ঠিক আছে। বুড়ো শালা খালি খালি ডাকি নিয়ে যাইয়ে, কোনো কাজ নাই খোঁজ নাই, একটা দিন নষ্ট করে দিল। কিছু বলছিস নাকি রে? না না, কি আর বলবো, পাত্তা পাইকারের চাপ দেশে তাই বাড়ির দিক দৌড়ে যাচ্ছি। মালটা দেখেছিস? 30,000 টাকার কথা শুনে গায়ে ফোঁস পড়িয়ে গেছে। আরে দাদু শোনো, এ কথা যে শুনবে না তারই গায়ে ফুসকা লাগবে। তুমি ওনার কথা বলিও না। তা ঠিক কথা বলেছিস, এসব কথা কারোর কাছে বলা বলি করিস না। মাথা খারাপ, এসব কথা আমি বলতে যাবো নাকি? বলতে পারি তুমি বলবানে। ধুস, আমি এসব বলি নাকি? বলছি কি মা, মাস গেলি আমার কিছু টাকা দিস, বুঝেছিস? এই সংসার খরচা, অনেক খরচা জানিস তো। হ্যাঁ দাদু, সে কথা বলতে সংসার খরচা আমি 10,000 টাকা করে দেবানি। শোন, আমি তো মোটামুটি ওই সুদির ব্যবসা করি, আর ওই ঘটকের ব্যবসা করি। তা আমি জানি ওই পয়সা মাসে মাসে দিলি পারে না, সেটাই লাভ বেশি হবে। একবারে 5 লাখ 7 লাখ টাকা দিলি ও থাকবেও না, আর ও টাকা ঘপাত করে ফুরোই যাবে। ওর থেকে মাস গেলে এই 30,000 টাকা নিয়ে না, এটাই ভালো হবে। এটাই যদি ফাইলি পাকাপুক্ত করে সরকারের খাতায় জমা দেওয়া হয়, তাহলে কিন্তু ভালো হয়। তা বলছি দাদু, একটা উকিলের সাথে কথা বলো না তুমি, যে এরকম কিছু করা যায় নাকি, সারা জীবন মাস গেলে 30,000 টাকা করে আসবে। আরে না না, শুধু 30,000 না, ওই জামাইয়ের যেরকম পেমেন্ট বাড়বে, তোরও সেরকম ইনকাম বাড়বে। সেই হিসাবে একটা কাজবাজ করতে হবে। তুমি একটা উকিলের সাথে কথা বলো না, এই ব্যাপারে একটা কথা বলো। তুই টেনশন করিস না মা, আজকে আমি কথা বলবো। এরকম সোনার ডিম পাড়া হাঁস ছাড়া যায়? ঠিক আছে দাদু। তাহলে তুই বাড়ি থাক, আমি একটু ওই মন্দির গিয়ে টাকাগুলো ভগবানের দরবারে একটু ছোঁয়াই নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। বলছি দাদু, তোমার যদি আসতে দেরি হয় না, আমি ওই মধুদের বাড়ি যাবানি, মধুর আবার বিয়ে তো আমার ডাকিছে। আচ্ছা তুই যা, যেখান যাবি যা, শুধু এই কিরণের সাথে দেখা করিস না। কি যে বলো দাদু তুমি। যা যা যা। বাবা, মাস গেলে 30,000 টাকা, বিশাল মজা। এক একদিনে 1,000 টাকার খাবার দাবারও খাওয়া যাবে না, জামা প্যান্টও কিনলি পরে অত টাকা খরচা হবে না। বিশাল দান বাদাইছি সত্যি। নেম্বারটা না খুব ভালো একটা ফেসলা করিছে। যাই দেখি কিরণের সাথে দেখা করে আসি। দাদু বললি কি আমি দেখা করবো না? তা তো হয় না, দেখা তো করতেই হবে। যাই দেখি যাই। কি বলছো? হ্যাঁ ঠিকই বলছি, আমার ছেলের জ্ঞান ফিরবে। হ্যাঁ হ্যাঁ, খুব শিগগিরই জ্ঞান ফিরে যাবে, ডাক্তারবাবু তাই বললো। বলছি ম্যাডাম, আপনার সাথে একটা কথা ছিল। হ্যাঁ বলো না তো। একটু পার্সোনাল। ঠিক আছে, তোমরা তাহলে কথা বলো, আমি ওই একটু বাইরে গিয়ে হাওয়া খেয়ে আসি। আচ্ছা, কটকটি বলছি, কিছু মনে করো না। না না, আমি তো এখানে নতুন অতিথি, আমার সামনে তো সব কথা বলা যায় না, আমি বরঞ্চ বাইরেই অপেক্ষা করছি। না না কটকটি, কোনো সমস্যা নেই, তুমি এখানে থাকতে পারো, ও যে কথাই হোক তুমি শুনতে পারো। না ম্যাডাম, যেহেতু উকিলবাবু পার্সোনাল বলেছে, সেহেতু আমার এখানে থাকাটা উচিত হবে না। আপনি টেনশন করবেন না, আমি কিছু খারাপ ভাববো না। হ্যাঁ আচ্ছা বাবা, তোমার মতন ছেলে হয় না। ঠিক আছে, আমি বাইরে অপেক্ষা করছি, কথাবার্তা হয়ে গেলে আমার ডাকেন, আমি আসবো ওখানে। আচ্ছা, এবার বলো। বলছি ম্যাডাম, কটকটি কি বলছে, ছোট দাদাবু যদি জ্ঞান ফিরে যায়, তাহলে তো আমরা মাঠে মারা যাব। কেন? আমরা যে কেমিক্যাল খাইয়ে ছোট দাদাবুকে কোমায় নিয়ে আসছি, এসব কথা যদি পুলিশের সামনে গিয়ে বলে দেয়, তাহলে তো আমার তো লাইসেন্সটাও ক্যান্সেল হয়ে যাবে, আর আপনি তো ভোটে এমএলএ হতে পারবেন না। তুমি অত টেনশন করে না, সে বুদ্ধি আমার মাথায় আছে। কিরকম? সেটাও পরে দেখা যাবে, এখন ও নিয়ে ভাবছি না। আগে জ্ঞান ফেরে কিনা তাই তো দেখি। তুমি তো বললে যে ওষুধ খাওয়ালে নাকি জ্ঞান ফিরবে না, তোমার ভরসায় তো আমি ওকে হসপিটালে ভর্তি করতে আমি রাজি হয়েছি।
না মানে আমি যার কাছ থেকে ওষুধ এনেছি সে তো বলেছে ওর জীবনে কোনোদিন ওর মানে জ্ঞান ফিরবে না। কিন্তু আপনি বললেন ওই ডাক্তার নাকি খুব ভালো ডাক্তার, তার জন্য একটু ভয় লাগছে। আরে সেরকম ভালো না, ওই মোটামুটি রেগুলার 4-5টা রোগী দেখে, আর 2টো বেড আছে, বাস এইরকমই ডাক্তার, তাছাড়া সেরকম কিছু না। তাহলে কোনো চাপ হবে না। বলছি কি এমএলএর কোনো খবর টবর পাওয়া গেল কি না? না না, এখন তো কোনো খবর টবর পাওয়া যায়নি, আর দারোগাবাবুরও তো কোনো খবর টবর দেয়নি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখন কটকটিকে পাঠাও, হ্যাঁ, নয়তো ভাববে কি ওকে ছেড়ে আমরা কি কথাবার্তা বলছি। আচ্ছা ম্যাডাম, ওকে পাঠিয়ে আমি একটু ওই পেট হালকা করে আসি। হ্যাঁ, ঠিক আছে। কটকটি। আগে বলছি ম্যাডাম, এত শিগগিরই কথা হয়ে গেছে? আরে বাবা সেরকম কোনো কথা না। আচ্ছা, তা শুনবে না কি কথা? না না ম্যাডাম, আমার ওরকম স্বভাব নেই যে কোনো কথা খুঁচিয়ে খুঁচিয়ে শুনবো। আরে না না, ওই উকিলবাবু তো জানে না যে ঘটনাটা সবকিছু তুমি জানো। উকিলবাবু বলছে যদি এই আমার ছেলে মানে ছোট দাদাবাবু তোমার যদি ঠিক হয়ে যায়, তাহলে আমাদের তো কপালে দুঃখ হবে, সেই কথাই বলছে। তা আমি বললাম কটকটি সবকিছু জানে, ওই কোনো না কোনো একটা বিচার করবে। কিচ্ছু হবে না ম্যাডাম, চাপ নেবেন না। ও জ্ঞান ফিরলে পারে আপনার উপরে দোষ আসবে না, ও দোষ অন্যদিকে চাপাই দেওয়া যাবে। কিরকম বলো দেখি? এখন যদি ম্যাডাম আপনাকে বলি, তাহলে তো আপনি আমায় খারাপ ভাববেন। না না, একটু বলো না। মানে আর কি বলছিলাম, ওর সময় আবার কে ফোন করে? একে, এটা একটা আননোন নাম্বার দেখা যাচ্ছে। কলটা রিসিভ করুন ম্যাডাম, আর লাউডে দিন। তারপর আমি তো আছি। উঠান ম্যাডাম। বলছি দারোগাবাবুর আবার ফোন করেনি তো? আপনি রিসিভ করলেই তো জানা যাবে। হ্যাঁ হ্যালো। ভালো আছো? এ তো আমাদের এমএলএ বাবু। বলছি কোথায় ছিলে তুমি এতদিন? কোথায় ছিলে? তোমায় আমি খুঁজে পাচ্ছি না, কতদিন ধরে খুঁজছি। কোথায় ছিলে স্বামী, তুমি কোথায় ছিলে? আমি যেখানে আছি ভালো আছি, চিন্তা করো না। বলছি এইবার তো আমি আর ভোটে দাঁড়াতে পারলাম না, তা তুমি দাঁড়িয়েছো, ভালো করেছো। দেখো স্বামী, আমার ভোটে দাঁড়ানোর কোনো ইচ্ছা ছিল না, কিন্তু এই পৃথিবীর বুকে যদি নারকেল বেগম এমএলএ হয়ে যেত না, তাহলে এই সমাজের মানুষের আর বাঁচতে পারতো না। তাই আমি এই সাধারণ মানুষের দিকে তাকিয়ে ভাবলাম আমার স্বামীর জায়গায় আমি দাঁড়াই। এই শোনো, তোমার শরীর যে খারাপ হয়েছে বা তুমি যে প্যারালাইসিসে পড়েছো, তার ভিতরে আমার বিন্দু মাত্র কোনো আমার মানে ক্রিয়াকার্য নেই। আরে বাবা, আমি আবার কখন বললাম যে আমার শরীর খারাপ হয়েছে? তার জন্য তুমি দায়ী? হ্যাঁ, আমি তোমায় কত ভালোবাসি জানো তো। আমি কি তোমায় এই অবস্থায় রাখতে পারি? তোমার জন্য আমি কতদিন না খেয়ে খেয়ে পুরো শুকিয়ে গেছি। প্রত্যেক সোমবার উপোস থাকি যে তুমি যাতে বাড়ি ফিরে আসো। আজকে দেখো তুমি ফোন করেছো, স্বামী তুমি কোথায় আছো, আসো একবার আসো, না তো বলো আমি এক্ষুনি গাড়ি নিয়ে আসছি। শোনো, বলছি কি, সবাই জানে যে আমি হারিয়ে গেছি, আমায় নারকেল বেগম ধরে রেখেছে। এখন সবার মনে একটা নারকেল বেগমের বিরুদ্ধে একটা হিংসা প্রতিরোধ আছে, তাই সবাই এখন তোমায় ভোট দেবে। ভোট দিলে তুমি জিতবে, আর তুমি এমএলএ হও মানে আমি এমএলএ হও। আমার তো বয়স হয়ে গেছে, আমি আর কতদিন তুমি এখন থেকে চালাবা, বুঝেছো? আমি তো উপলক্ষ মাত্র। বলছি কি, তোমার একটা গুড নিউজ দেওয়ার আছে। বলো। বলছি কটকটি না আমাদের কাছে আবার ফিরে এসেছে। কি বলছো? এসে না আমায় খুব বাঁচিয়েছে। নাই তো আমি তো এতদিন জেলে থাকতাম তোমার এই শরীর খারাপের জন্য। আর তোমার ছেলেরও না ওই একই রকম শরীর খারাপ হয়েছে, তার জন্য আমাকে জেলে ধরে নিয়ে যেত। কিন্তু কটকটি শুধুমাত্র একদম শুদ্ধ বিচার দিয়ে আমায় এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছে। আমায় কেউ কিচ্ছু করতে পারেনি। আরে বাবা, আমি জানি তো কটকটি খুব ভালো ছেলে, ওকে তো প্রথম আমাদের বাড়িতে আমি এনেছি, তারপরে নারকেল বেগম কি কুমন্ত্র দিয়ে আমাদের কাছ থেকে নিয়ে গেল। এখন যদি আমাদের বাড়িতে থাকে না তাহলে খুব ভালো হবে, তুমি ভোটে তো চোখ বন্ধ করে জিতে যাবে। বলছি একটু কথা বলবা নাকি কটকটির সঙ্গে? বলছি স্যার কেমন আছেন? ভালো আছি কটকটি, ভালো আছি, তুমি ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ স্যার ভালো আছি। আপনি সুস্থ আছেন সে কথা শুনে এখন ভালো আছি, এতক্ষণ ভালো ছিলাম না। বলছি যতদিন পর্যন্ত আমার বউ এমএলএ না হচ্ছে ততদিন পর্যন্ত না তুমি একটু সাপোর্ট করো, ঠিক আছে? আচ্ছা স্যার, বলছি কি স্যার, আপনি এখন যেখানে আছেন ওখান থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যান। মানে বুঝলাম না। এই যে আপনি ফোন করেছেন না, আপনার গলার ভয়েস, আর আপনি এই ম্যাডামকে ফোন করেছেন, এনার ফোন তো মনে করেন অন্য পার্টির তরফ থেকে সবসময় ট্যাপ করা আছে, কোথায় ফোন করছে কি না করছে, কোথায় কি কথা হচ্ছে সব শুনতে পাচ্ছে। এখন থেকে ফোন করলে না ওই ল্যান্ডলাইন দিয়ে ফোন করবেন, বুঝতে পেরেছেন? বলছি না না, আমি তো যেখানে আছি সেখান থেকে ফোন করিনি, আমি তো অনেক দূর এসে ফোন করেছি। তবুও পুলিশ খোঁজাখুঁজি করলে খুব শীঘ্রই কিন্তু ধরা পড়ে যাবেন, সাবধানে থাকবেন। যতদিন না পর্যন্ত ম্যাডাম জিতছে ততদিন আপনি একটু গা ঢাকা দিয়ে থাকেন। আমিও তো সেই কথা বলছি। তাহলে এখন ফোনটা রাখেন, বেশি কথা বলবেন না। আপনার এই ভয়েস বাইরে চলে আসলে আমাদের ভোটে জিতার কিন্তু একটা বিশাল মানে সমস্যার পরিণত হবে। আচ্ছা ঠিক আছে, রাখছি। আমি ফোন মাঝে মাঝে করলে করবো, না হলে না করবো, টেনশন নিও না, আমি ভালো আছি। তা বলছি স্বামী তুমি কোথায় আছো? তোমার একটু দেখতাম, তোমার দেখার জন্য আমার চোখটা ঝলমল ঝলমল করছে। পরে দেখা হবে, তুমি আগে এমএলএ হও, তারপর দেখা হবে। আচ্ছা ঠিক আছে। রাখছি তাহলে। ঠিক আছে। কটকটি এখন কি হবে? কিচ্ছু হবে না ম্যাডাম।
বলছি উনি আবার অভিনয় করছে না তো? উনি তো জেনে ফেলেছে হয়তো যে আমি উনায় খাবারের সঙ্গে কেমিক্যাল মিশিয়ে এইরকম প্যারালাইসিসে ফেলিয়ে রেখেছি। না না ম্যাডাম, তাহলে কি আপনার ফোন করে এত ভালো কথা বলতো? কে জানে আমায় মানে হাতে নাতে ধরার জন্য এরকম করছে না তো? মাথা খারাপ ম্যাডাম, একবার ভোটে যদি আপনি জিতে যান তখন এই গ্রামের অলুফলু কি আপনার উপরে দোষ দিতে পারবে? তা ঠিক বলেছ। তাহলে এমএলএ বাবু যদি আপনার খারাপ চাইতো না, তাহলে এখন পুলিশ স্টেশনে গিয়ে আপনার নামে কমপ্লেন দিত। বুঝতে পেরেছেন? সে তো ফোন করে আরো বলছে যা হচ্ছে ভালোই হচ্ছে, যা করে মঙ্গলের জন্য করে। বলছি কি, এখন তো কোনো টেনশন নেই, কিন্তু বাড়ি আসার পরে যদি কোনো কারণে এই উকিল যদি বলে দেয় যে আমি এইসব কিছু করেছি, তাহলে কি হবে? তার জন্য আমার কাছে বুদ্ধি আছে। কিরকম? এখন এসব কিছু বলার দরকার নেই, যতদিন কেউ না জানে ততদিন এইভাবেই থাকুন। আর আপনার কাছে যে ফোন করেছিল এ কথা পেটের ভিতরে রাখুন, বাইরে বের করবেন না কথাগুলো। না না, মাথা খারাপ, তুমি যা বলো আমি অক্ষরে অক্ষরে পালন করি। ঠিক আছে, তাহলে এটাও পালন করবেন। আচ্ছা বাবা, আচ্ছা। কারোর সামনে এসব কথাবার্তা বলবেন না, ঠিক আছে? মনে করবেন আপনার কাছে কোনো ফোনই আসেনি। তুমি যা বলবে তাই। আচ্ছা, তাহলে আমি এখন একটু হাত পা ধুয়ে আসি। হ্যাঁ আচ্ছা। বুড়োটা হঠাৎ করে ভালো হয়ে গেল বুঝলাম না। এই শালা বললো এমন ওষুধ খানো হয়েছে জীবনে জ্ঞান ফেরবে না, সে তো এখন দিব্যি হাটে চলে বেড়াচ্ছে, কথাবার্তা বলছে। তাহলে আমার ছেলেও কি ঠিক হয়ে যাবে? আর ও যদি ঠিক হয় না, ওর বউর ঘাড়ে দোষ চাপিয়ে দেবো, তাহলে ঝামেলা মিটে যাবে। যতই হোক আমি মা, আমার উপর তো সন্দেহ করবে না, ওর বউর উপরই সন্দেহ করবে। কি বলো বন্ধুরা, তাই তো নাকি? তোমাদের কাছে ভালোবাসা চাই শুধু। একটু লাইক করো, আর কিছু করো আর না করো, একটু লাইক করো।